সুপ্রিয় স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বড় খবর, কলকাতায় ইউনূসের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের। উপস্থিত থাকবেন সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কী? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মৌলিক অধিকার হরণ, জাতিসংঘের মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, একটি দলের সাইবার টিমের চক্রান্ত, জুবায়ের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, একটি দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কলকাতার একটি ইভেন্টে প্রধান বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানটি হবে আইসিসিআরে, বিকেল 4:30। কিছুদিন আগে দিল্লিতে হাসিনার অডিও বার্তা সম্প্রচারকে ঘিরে বিতর্ক হয়েছিল। সেই আবহেই তার ছেলেও কলকাতার বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই আলোচনা সভা নিয়েও চর্চা শুরু হয়েছে। দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ, একটি অসমাপ্ত বিপ্লবের গল্প বইটি নিয়েই মূলত আলোচনা হবে। জানা গেছে ২০২৪ সালের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ঘটনা প্রবাহের একটি পুঙ্খানুপুঙ্খ সাংবাদিকতামূলক বিবরণ তুলে ধরেছে, যা জুলাই বিপ্লব নামে পরিচিত এবং যার ফলে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। ৩০০ পৃষ্ঠার এই বইটি সেই ঘটনাকেই তুলে ধরেছে। অনুষ্ঠানের আয়োজকদের তরফে শহীদুল হাসান খোকন বললেন, সজীব সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য পেশ করবেন। সঞ্চালনার দায়িত্বে থাকবেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। আলোচনায় অংশ নেবেন ড পঙ্কজ রায়, সায়রা শাহ হালিম, রোহান মিত্র, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল এবং বইটির ২ লেখক সাংবাদিক শহীদুল হাসান খোকন বাংলাদেশ ও দীপ হালদার। প্রবেশ অবাধ। অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করারও ব্যবস্থা করবেন আয়োজকরা। আয়োজকদের দাবি, বাংলাদেশে গত ৫ অগাস্টের রক্তক্ষয়ী রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম কোনো বড় মঞ্চে ভাষণ দিতে চলেছেন শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই জয় সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে সক্রিয় থাকলেও সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে তার এই উপস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক ও রাজনৈতিক মহল। কলকাতার মতো একটি গুরুত্বপূর্ণ শহরে জয়ের এই ভাষণের পিছনে ভারত সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলেও ধারণা ওয়াকিবহল সূত্রের। যদিও আনুষ্ঠানিকভাবে এটি ইনশাআল্লাহ বাংলাদেশ নামে একটি বইয়ের প্রেক্ষাপটে আয়োজিত সভা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৩০০ জন প্রভাবশালী প্রতিনিধির উপস্থিতিতে এই অনুষ্ঠান নিছক বই প্রকাশ নিয়ে আলোচনা হয়ে থাকার সম্ভাবনা কম। এদিকে ২০২৪ সালে জুলাই মাসে সংঘটিত দাঙ্গার সময় পুলিশ থানা ও অস্ত্রাগার থেকে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল, সেগুলোর অধিকাংশই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ১,০০০-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং ২ লাখের বেশি গোলাবারুদ এখনও হাওয়া। অথচ এই দীর্ঘ সময় ইউনূস সরকার এবং তার আইনশৃঙ্খলা বাহিনী এই বিপুল পরিমাণ মারণাস্ত্র উদ্ধারে কার্যত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। যে সরকার বিদেশি প্রভুদের আর্থিক সহায়তা, জঙ্গি সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এবং সামরিক বাহিনীর প্রত্যক্ষ মদদে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে, সেই সরকারের কাছে দেশের জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই অগ্রাধিকার ছিল না, এখনও নেই। হাজার হাজার অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে, কিন্তু ইউনূস এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা যেন এ নিয়ে মোটেও বিচলিত নন। সুদী মহাজন হিসেবে পরিচিত এই ব্যক্তি এবং তার অবৈধ সরকার দেশকে একটি বিপজ্জনক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। হাজারেরও বেশি অস্ত্র এখন অপরাধীদের হাতে, কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা যেন এই ভয়াবহ পরিস্থিতিতেও নির্বিকার। জঙ্গিদের দেশে এত বড় পরিমাণ অস্ত্র লুট হয়ে যাওয়াটা তাদের কাছে কোনো ব্যাপারই না, হয়তো এটাই তাদের পরিকল্পনার অংশ ছিল। যে সরকার বিদেশি শক্তির টাকায় এবং ইসলামিক জঙ্গি সংগঠনের সহায়তায় ক্ষমতায় এসেছে, সেই সরকারের কাছে দেশের নিরাপত্তা এবং জনগণের জীবনের মূল্য কতটুকু? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে। ১.৫ বছর পার হয়ে গেছে, কিন্তু হাজার হাজার অস্ত্রের কোনো হদিশ নেই।
এই অস্ত্রগুলো এখন সন্ত্রাসী এবং জঙ্গিদের হাতে খেলনা হয়ে গেছে এবং নির্বাচনের সময় এগুলো ব্যবহৃত হবে জনগণকে ভয় দেখাতে এবং ভোট কেন্দ্রে সহিংসতা সৃষ্টি করতে। ইউনূস সরকারের এই চরম দায়িত্বহীনতা এবং অবহেলা দেশকে একটি গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরকার আসলে কার স্বার্থ রক্ষা করছে সেটা এখন আর গোপন কিছু নেই। বিদেশি প্রভুদের আদেশ পালন করা এবং জঙ্গি সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়াই যেন তাদের একমাত্র কাজ। দেশের সাধারণ মানুষ, তাদের জীবন এবং নিরাপত্তা এই সরকারের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। এদিকে ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারী পদক্ষেপ সেদেশের মানুষকে আতঙ্কিত করে তুলেছে। বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের পাশাপাশি সংখ্যাগুরু মুসলিমরাও আজ আতঙ্কিত হয়ে পড়েছেন। এবার ইউনূসকে কাঁপিয়ে এমন একটি চিঠি ইউনূস দফতরে পৌঁছল যাতে করে রাতের ঘুম উড়ে গেছে অধ্যাপক ইউনূস সাহেবের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে বারবার সংখ্যালঘু নির্যাতন তথা মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এবার এই বিষয়ে অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি অ্যাগনেস ক্যালামার্ড। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকার রক্ষায় এখনও গুরুতর চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। বাংলাদেশে সংসদীয় নির্বাচনের আগে জনগণের মৌলিক অধিকার ও সুরক্ষা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করল সংস্থাটি। অস্বস্তি বাড়ল ইউনূসের। চিঠি লেখা হয়েছে গত ২৬ জানুয়ারি। অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে সংস্থার সেক্রেটারি জেনারেল লিখেছেন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে চিঠি লিখছি। সময়টি একদিকে যেমন দায়িত্বের, তেমনি জনআস্থা পুনরুদ্ধার, সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার। অতীতে বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এর মধ্যে রয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে আটক, নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার উপর বিধিনিষেধ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিরোধী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা ইত্যাদি। বাংলাদেশে সংসদীয় নির্বাচনের আগে জনগণের মৌলিক অধিকার ও সুরক্ষা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করল সংস্থাটি। অস্বস্তি বাড়ল ইউনূসের। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত আমির শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছেন। তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে। এখানে গভীর ষড়যন্ত্র হয়েছে। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুবায়ের বলেন, কাল এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে একটি দল কিছু কর্মসূচিও দিয়েছেন। আমাদের গভীর আশঙ্কাও মনে করছি যে এগুলো বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের চক্রান্ত। এর সঙ্গে ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন। তিনি বলেন, দায় স্বার্থে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। রাতে জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এগুলো হলো জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা। একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। এ বিষয়ে ইসিকেও জানানো হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্ট গতকাল শনিবার বিকেলে আপলোড হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য থাকায় ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম গতরাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন। এছাড়া গতরাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দলের আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেল সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। এর মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে।
একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে। রোববার ১ ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলাকলির প্রার্থী এস.এম. সাইফ মুস্তাফিজ ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে, কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সেই বিষয়ে কিছু বলে না। বাংলাদেশ সবসময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়। এজন্যেই আমরা এনসিপি-এর ইশতেহারে ঘোষণা করেছি, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে। আসিফ মাহমুদ আরও বলেন, ভোটটা তাকেই দেন যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। দুর্নীতিবাজ মুক্ত, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে আহ্বান করছি। এ সময় এনসিপি-এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, মাহিন সরকার, সিরাজগঞ্জ ৬ আসনে এনসিপি প্রার্থী এস.এম. সাইফ মুস্তাফিজ সহ অনেকে উপস্থিত ছিলেন।